রাজধানী পুরান ঢাকায় মসজিদের ভেতর ঢুকে মুয়াজ্জিনকে কুপিয়ে হত্যা, হাত পা বাঁধা লাশ উদ্ধার। ছোটতে দেখাইতেছি যে হ্যাঁ খেদমত করতেছে মসজিদের, খুব ভালো লোক। এরকম কিছু তো শুনি নাই, এর ব্যাপারে কোনো খারাপ মন্তব্য বা কেউ লগে ঝগড়া লাগছে কিছু লাগছে। সবচেয়ে গুরুতর জখম তার পেটে, এটাই সবচেয়ে মারাত্মক জখম এবং সেই জখমের ফলেই হয়তো উনি মারা গেছেন। বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত শুরু করেছি। পেশাদার খুনিরাই হত্যা করে দৃক গ্যালারির কর্মকর্তা ইরফানকে। রাস্তার কোনো জায়গা থেকে প্রফেশনাল কিলার কায়দা কৌশলে কোনো একটা গাড়িতে উঠিয়ে নিয়ে গেছে। এই বিষয়টাই আমরা তদন্ত করতেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি ওয়াহিদা স্বপ্না। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বগুড়ার শেরপুরের একটি বাড়ি থেকে 20টি গ্রেনেড সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার। জঙ্গি কার্যক্রম পরিচালিত হতো এ বাড়ি থেকে, ধারণা পুলিশের। আগামী 6 মাসের মধ্যে রাজধানীর আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নিতে হবে, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের সব ধরনের জরিপ কাজ শেষ। সংশোধনীতে দৈর্ঘ্য বাড়ানোর প্রস্তাব, এপ্রিলেই মূল নির্মাণ কাজের উদ্বোধন। বাধ্যতামূলক হলেও দক্ষ শিক্ষকের অভাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে কাজে আসছে না আইসিটি শিক্ষা, উদ্বিগ্ন অভিভাবকরা। সমস্যা সমাধানের আশ্বাস অধিদপ্তরের। এবং পশ্চিমবঙ্গে 18টি আসনে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। মাওবাদী অধ্যুষিত 3 জেলায় কঠোর নিরাপত্তা, আসামেও চলছে ভোট। রাজধানী পুরান ঢাকার ইসলামপুরে একটি মসজিদের ভেতরে ঢুকে মুয়াজ্জিনকে খুন করেছে দুর্বৃত্তরা। হাত পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। হত্যা রহস্য উদ্ঘাটনে মসজিদের ইমাম সহ কয়েকজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ইসলামপুরের ঝব্বু খানম জামে মসজিদ, এই মসজিদেই মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন বিল্লাল হোসেন। প্রতিদিনের মতো তার ফজরের আজান দেওয়ার কথা থাকলেও সোমবার কেউ আজান শোনেননি। নামাজ আদায় করতে এসে মসজিদের সিঁড়িতে হাত পা বাঁধা অবস্থায় বিল্লালের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন ইমাম। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশের ধারণা ফজরের নামাজের আগে যে কোনো সময় হত্যা করা হয় বিল্লালকে। সবচেয়ে গুরুতর জখম তার পেটে, এটাই সবচেয়ে মারাত্মক জখম এবং সেই জখমের ফলেই হয়তো উনি মারা গেছেন। হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান এ কর্মকর্তা। যেহেতু উনি মসজিদের বিভিন্ন দোকানের এবং বিভিন্ন দান বাক্সের টাকা পয়সা, বিভিন্ন দোকানের ভাড়াও উনি মাঝে মাঝে কালেকশন করেন, সেটাও হতে পারে। বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত শুরু করেছি। দীর্ঘদিন এ মসজিদে নামাজ আদায় করা মুসল্লি, এলাকাবাসী, মসজিদ মার্কেটের দোকানদার ও পরিবারের সদস্যরা নিষ্ঠুরে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেছেন। মিলাদ পড়ায়, দোয়া দুরুদ করে যায়, কালকেও দোয়া দুরুদ করে গেছে। আইসা দেখলাম এখানে অনেক খুব মানুষের জড়সড়। কি হয়েছে শুনলাম যে মজুম সাহেবের মেরে আলিয়েছে। ছোটতে দেখাইতেছি যে হ্যাঁ খেদমত করতেছে মসজিদের, খুব ভালো লোক। এরকম কিছু তো শুনি নাই, এর ব্যাপারে কোনো খারাপ মন্তব্য বা কেউ লগে ঝগড়া লাগছে কিছু লাগছে। সুষ্ঠু বিচার হোক, এর বিচার চাই, এর তদন্ত হোক, এর এই যে হত্যা হইল এর হত্যার বিচার চাই। নিহত বিল্লালের গ্রামের বাড়ি মানিকগঞ্জে। তিনি দীর্ঘ 20 বছরেরও বেশি সময় ধরে ঝব্বু খানম জামে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছিলেন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দৃক গ্যালারির প্রশাসনিক কর্মকর্তা ইরফানুল ইসলামকে পেশাদার খুনিরাই হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল। সিসিটিভির ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। ড্রাইভার ব্যাংকের সামনে গাড়ি রাখার জন্য পার্কিং না পাওয়ার কারণে সে 7 নাম্বার রোডে যায় গাড়িটা পার্কিং করে রাখছে। ড্রাইভারকে বের হওয়ার সময় ফোন দেওয়ার কথা, কিন্তু উনি এই ফোনটা করেন নাই। এই পর্যায়ে যেটা দেখা যাচ্ছে,
উনি ব্যাংক থেকে বেরিয়ে ড্রাইভারকে খোঁজার জন্য যাচ্ছিলেন, যেটা ধারণা করা হচ্ছে। প্রফেশনাল কিলার এবং এই রাস্তার কোনো জায়গা থেকে তাকে কোনোভাবে কায়দা কৌশলে মানে কোনো একটা গাড়িতে উঠিয়ে নিয়ে গেছে এবং এই বিষয়টাই আমরা তদন্ত করতেছি। ইরফান হত্যার ঘটনায় কলাবাগান থানায় মামলা করেছে তার ভাই। বগুড়া শেরপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে 20টি গ্রেনেড উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সকাল পর্যন্ত অভিযানে আগ্নেয়াস্ত্র সহ গ্রেনেডগুলো উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা এটি জঙ্গি কোনো সংগঠনের আস্তানা। পহেলা বৈশাখকে সামনে রেখে বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এই বাড়িতেই গত রাতে বোমার বিস্ফোরণে 2 জন নিহত হন। বগুড়া থেকে মোহাম্মদ রবিউল ইসলামের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বোমা বিস্ফোরণের খবর পেয়ে সোমবার সকালে গাড়িদহ ইউনিয়নের জোয়ানপুর গ্রামের একটি বাড়িতে তল্লাশি চালায় পুলিশ ও র্যাবের সদস্যরা। এ সময় ঘটনাস্থল থেকে 4টি পিস্তল, 40 রাউন্ড গুলি ও 20টি বোমা উদ্ধার করা হয়। পরে ঢাকা থেকে 13 সদস্যের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলোকে গ্রেনেড বলে শনাক্ত করে। বোম ডিসপোজাল টিম আপনারা দেখেছেন আজকে সকালবেলা এখানে এসেছে এবং এই বাসাটি তল্লাশি করে এ পর্যন্ত আমরা 20টি তাজা গ্রেনেড উদ্ধার করেছি, 4টি পিস্তল, 40 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে এবং আরো বেশ কিছু সংখ্যক অন্যান্য আলামত উদ্ধার হয়েছে। আমরা প্রাথমিকভাবে আশঙ্কা করছি প্রাপ্ত আলামত দেখে এটা হয়তো কোনো জেএমবি বা অন্য কোনো গোষ্ঠীর কাজ হতে পারে। তারা এই গ্রেনেড বানাতে গিয়ে এই বিস্ফোরণটি ঘটে। পহেলা বৈশাখকে সামনে রেখে জঙ্গিদের কোনো কার্যক্রম পরিচালনা হচ্ছিল কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা ভিকটিমের এখনো পরিচয় নিশ্চিত করতে পারিনি। আমরা পরিচয় পেলে তারা কোন গোষ্ঠীর সদস্য এটা আমরা যদি নিশ্চিত করতে পারি তাহলে হয়তো পরবর্তীতে আমরা বলতে পারবো। পুলিশ জানায় পহেলা এপ্রিল জোয়ানপুরের মাহবুবুর রহমানের বাড়ি ভাড়া নেয় 2 ব্যক্তি। রোববার রাত 9টার দিকে সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় আশপাশের বাসিন্দারা সেখানে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় 2 জনকে পড়ে থাকতে দেখে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপরজন চিকিৎসাধীন অবস্থায় পরে মারা যান। বোমা বানাতে গিয়ে এ বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করছে পুলিশ। সময় সংবাদ, বগুড়া। আগামী 6 মাসের মধ্যে রাজধানীর আবাসিক এলাকা থেকে সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নিতে হবে। মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী পরিষদ সচিব। এর আগে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দ্য কোড অব সিভিল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2016 এর খসড়ার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব জানান, আবাসিক এলাকায় গড়ে ওঠা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানকে 6 মাসের মধ্যে সরিয়ে নিতে হবে। এক্ষেত্রে কেউ নিয়ম ভঙ্গ করলে তাদের প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে। এছাড়া আবাসিক এলাকায় কোনো বার, রেস্টুরেন্ট সহ গেস্ট হাউস রাখা যাবে না। এ সময় মন্ত্রী পরিষদ সচিব আরও জানান, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের ক্ষেত্রে কোনো গ্রাহক হয়রানির সুযোগ নেই। কোনো অপারেটর গ্রাহককে হয়রানি করলে তার জরিমানার ব্যবস্থার কথাও জানান তিনি। আবাসিক এলাকায় বার লাইসেন্স বাতিলকরণ ও অপসারণ এবং নতুন কোনো লাইসেন্স প্রদান না করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। আবাসিক এলাকাকে আবাসিক চরিত্রের মধ্যে নিয়ে আসা, কমার্শিয়াল এলাকায় কমার্শিয়াল স্থাপনা করা, অর্থাৎ একটা প্ল্যান সিটির যে একটা ধারণা, আস্তে আস্তে আমরা যেন প্ল্যান সিটির দিকে যেতে পারি। আর সকল অনুমোদিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত ট্রেড লাইসেন্স বাতিল করা, ইউটিলিটি সার্ভিস প্রদানকারী সংস্থা যেমন ওয়াসা, গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন এই সমস্ত সংযোগ বন্ধ করে দেওয়া এবং ভ্যাট বা আইটি গ্রহণ বন্ধ করা। সকল প্রতিষ্ঠান মানে যেগুলো অননুমোদিত বলছি আমরা শব্দটা ব্যবহার করছি, যে যেগুলো লিগালি আনটাইটেলড না। বিশ্ববিদ্যালয়গুলো অনুমোদিত কিন্তু তারা ভাড়া বাসায় চালানোর জন্য অনুমোদন প্রাপ্ত না, তারা তাদের ক্যাম্পাসে চলে যাবে। এটা আবার শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী চলবে। আপনাদের আশ্বস্ত করছি যে আপনারাও জনগণকে বলতে পারেন যে এই ফিঙ্গারপ্রিন্টের কারণে কারো কোনো ক্ষতি হবে না, এবং এটার যদি মিসইউজ হয় তাহলে এটার কিন্তু বড় শাস্তি আছে, অপারেটরের 300 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। বাড়ছে মেট্রো রেলের দৈর্ঘ্য। কৌশলগত পরিবহন পরিকল্পনা এসটিপির সংশোধনীতে এর দৈর্ঘ্য 3 দিকে বাড়িয়ে 41 কিলোমিটার করার প্রস্তাব করা হয়েছে। ডিটিসিএ জানিয়েছে এই অংশের জন্য হাতে নেওয়া হচ্ছে আলাদা প্রকল্প।
এরই মধ্যে শেষ হয়েছে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রেলপথের সব ধরনের জরিপ কাজ। এপ্রিলের শেষে প্রধানমন্ত্রী মেট্রো 6 এর মূল নির্মাণ কাজের উদ্বোধন করবেন বলে জানিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। শেখ জায়েদের রিপোর্ট। স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান এসটিপির অধীনে 2012 সালে একনেকে অনুমোদিত হয় মেট্রো 6 প্রকল্পটি। 2019 সালে উত্তরা থেকে আগারগাঁও এবং 2020 সালে মতিঝিল পর্যন্ত যাত্রী পরিবহন করার টার্গেটে 22,000 কোটি টাকার এই প্রকল্পের কাজ করছে জাইকা। উত্তরা তৃতীয় পর্বের এই স্থানটিতে নির্মাণ করা হবে মেট্রো রেলের একটি ডিপো ও একটি কারখানা। 2013 সালে এই প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এরই মধ্যে শেষ হয়েছে 20.1 কিলোমিটার উড়াল রেলপথের সব ধরনের জরিপ কাজ। ডিটিসিএ জানিয়েছে শিগগিরই প্রধানমন্ত্রী এই প্রকল্পটির মূল নির্মাণ কাজের উদ্বোধন করবেন। বাস্তব কনস্ট্রাকশনের জন্য আমাদের যত ধরনের জরিপ মোটামুটি শেষ। এপ্রিলের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে আমরা আমাদের এই পূর্তকাজের বাস্তব পূর্তকাজের আমরা ওপেনিং করাবো। এদিকে এসটিপির সংশোধনীতে উত্তরা থেকে গাজীপুর, উত্তরা থেকে আশুলিয়া এবং মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত দৈর্ঘ্য বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। উত্তরা 15, এই 15 থেকে একটা লিঙ্ক যাবে আবার টঙ্গীতে না যাদবপুর, আশুলিয়া দিয়ে সে ইপিজেড পর্যন্ত যাবে। আর এদিকে মানে বাংলাদেশ ব্যাংক থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত যাবে। ওটা হলো এক্সটেনশন। এটা হলে তো খুবই ভালো হবে। এই লাইনটা এখানে আরো বেশি মানুষের যাতায়াত সুবিধা আমরা নিশ্চিত করতে পারবো এবং এই এক্সটেনশন প্রপোজাল বাস্তবায়ন করতে হলে হয়তো ফার্দার আমাদের প্রজেক্ট নিতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। এরই মধ্যে ডিপো নির্মাণ চুক্তি ও 16টি স্টেশনের নকশা চূড়ান্ত হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে উত্তরা থেকে মতিঝিল যেতে সময় লাগবে মাত্র 38 মিনিট। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। রাজধানীর শাহালী থানা এলাকা থেকে প্রতারণার অভিযোগে 4 নাইজেরিয়ান ও 1 বাংলাদেশি নারী আটক। এসএমএস ও ইমেইলের মাধ্যমে মানুষকে প্রতারণার অভিযোগ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থের মধ্যে আরো $8,32,000 ফিলিপিন্সের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের কাছে ফেরত দিয়েছেন ক্যাসিনো অপারেটর কিম অং। সোমবার আইনজীবীর মাধ্যমে এ অর্থ ফেরত দেন তিনি। এ সময় এ অর্থ হ্যাকিংয়ে জড়িত চীনা ব্যবসায়ী গাও শুহুয়ার ইস্টার্ন হাওয়াই লেজার কোম্পানি এবং মাইডাস ক্যাসিনো থেকে এসেছে বলেও জানিয়েছেন কিমের আইনজীবী ভিক্টর ফার্নান্দেজ। তিনি আরও জানান, কিমের কাছে থাকা বাকি অর্থ ফেরত পেতে আরো 15 থেকে 30 দিন সময় লাগতে পারে। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষাকে বাধ্যতামূলক করা হলেও তা তেমন কাজে আসছে না। অভিভাবকরা বলছেন, দক্ষ শিক্ষক নিয়োগে সহ যথাযথ প্রস্তুতি না নিয়ে বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। বিস্তারিত তারিকুল হাসান আশিকের রিপোর্টে। জাতীয় শিক্ষানীতি ঘোষণার পর 2012 সালে শুরু হয় বিভিন্ন শ্রেণীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তিকরণ। 2012-তে ষষ্ঠ, 13-তে সপ্তম, 14-তে অষ্টম, 15-তে নবম এবং 2013-14 শিক্ষাবর্ষে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে সব বিভাগেই বাধ্যতামূলক করা হয় বিষয়টি। তবে অনেক স্কুল বা কলেজে শিক্ষক না থাকা এবং পর্যাপ্ত ক্লাস না হওয়ায় বিষয়টি নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। সব পরীক্ষায় বিষয়ে পরীক্ষা হচ্ছে, কিন্তু আইসিটি ব্যাপারে কোনো পরীক্ষা হয় না বা আইসিটি কোনো ক্লাসই হচ্ছে না। সামনে পরীক্ষা কেমন দেয় বাচ্চারা বলতে পারি না। অনেক প্রতিষ্ঠান প্রধান এ বিষয়ে দক্ষ শিক্ষকের বিষয়ে নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করলেও অভিভাবকদের অভিযোগ অস্বীকার করেন কিছু কলেজ অধ্যক্ষ। বিষয়ভিত্তিক শিক্ষক প্রয়োজন, আমাদের সেটারই অভাব। কিছুদিনের জন্য টিচার দিনের আমাদের যদিও ট্রেনিং হয়, কিন্তু সেই ট্রেনিংটা কিন্তু পর্যাপ্ত নয়। অভিভাবকের অভিযোগ, কিন্তু অভিভাবকের তথ্য নিয়ে আপনারা প্লেস করেন। আমার কলেজে কোনো সংকট নেই। ফার্স্ট ইয়ার ফাইনালে 50 নাম্বার একটা পরীক্ষা নেই আমরা, সেকেন্ড ইয়ার ফাইনালে 50 নাম্বার একটা পরীক্ষা নেই, এর মাঝখানে ইন্টারনাল পরীক্ষা নিয়ে আমরা ম্যানেজ করি। আর সমস্যা সমাধানে পথ তৈরি করে দক্ষ শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন পদক্ষেপের কথা জানালেন শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। সরকারি কলেজের ক্ষেত্রে আপনারা জানেন যে পদ সৃষ্টিও হতে হবে, আবার বিসিএস এর মাধ্যমে নিয়োগও হতে হবে। সরকারি স্কুল এবং সরকারি কলেজ দুটোর ক্ষেত্রে দ্রুততার সাথেই আমরা তথ্য প্রযুক্তির শিক্ষকের
পদটা সৃষ্টি করে নিয়োগটা দিতে পারবো। শুধু বাধ্যতামূলক নয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষার জন্য শ্রেণীতে নিয়মিত পাঠদানের পাশাপাশি হাতে কলমে শিক্ষার প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এজন্য দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের পাশাপাশি সমৃদ্ধ কম্পিউটার ল্যাবের প্রত্যাশা শিক্ষার্থী, অভিভাবক সহ সংশ্লিষ্ট সবার। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। মঙ্গলবার বিএনপি নেত্রী বেগম জিয়ার আদালতে হাজিরার সময়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হলে সরকার কঠোরভাবে তা দমন করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। সকালে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বিএনপি নেতৃবৃন্দকে হুঁশিয়ার করে দিতে চাই যে আপনারা আগামীকাল বেগম জিয়ার আদালতে হাজির হওয়ার উপলক্ষ করে আপনারা ঢাকা শহরে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালান, তবে সেটি সরকার যেমন কঠোর হস্তে দমন করবে, আওয়ামী লীগের নেতাকর্মীরাও বসে থাকবেন। আদালতের আদেশের ব্যাপারে বিক্ষোভ কিংবা হরতাল ডাকা চরম আদালত অবমাননা, আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন। স্থানীয় নির্বাচনে অংশ নিলেও আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নেবে না বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। সকালে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় নির্বাচন কমিশনের বিরুদ্ধে নজিরবিহীন পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন নোমান। নির্বাচন কমিশন হচ্ছে সরকারের একটি ডানা, একটি হাত, সেটা গ্যাঙ্গারিন, সেখানে এই হাত পচে গেছে এবং এই পচে যাওয়া হচ্ছে আমাদের অন্যতম একটা সাফল্য। আমরা জাতীয় নির্বাচনে এই সরকারের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে কোন ধরনের নির্বাচন আমরা যাব না। এটা জাতীয় সিদ্ধান্ত, জনগণের সিদ্ধান্ত। ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি উল্লেখ করে বিতর্কিত ইউনিয়ন পরিষদগুলোতে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় পার্টি। সকালে বনানীতে দলের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান দলের কো চেয়ারম্যান জি এম কাদের। এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিল 16 এপ্রিলের পরিবর্তে 14 মে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। নির্বাচনের নামে প্রহসন হয়েছে। আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে সব ইউনিয়নে প্রার্থী দিতে পারিনি সত্যি, কেননা অধিকাংশ ইউনিয়নে আমাদের নেতাকর্মীরা যারা প্রার্থী হতে ইচ্ছুক ছিল তারা সরকারি দলের নেতাকর্মীদের দাপটে প্রার্থী হতে অনাগ্রহ প্রকাশ করেছেন। আমাদের অনেক নেতাকর্মী সরকারি দলের লোকদের হামলার আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে আমরা নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছি। আমরা বিতর্কিত নির্বাচনগুলি বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছি। আমরা আগামী 14 মে আমরা জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত করতে যাচ্ছি। এই সম্মেলন অনুষ্ঠিত হবে সকাল 10টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহীর তানোরে এখন উৎসবের আমেজ। ভোটারদের সমর্থন আদায়ে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে ভোটাররা বলছেন মিষ্টি কথায় নয়, যোগ্যতা দেখে প্রার্থী নির্বাচন করবেন তারা। আর ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য প্রস্তুত নির্বাচন কর্মকর্তারা। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। রাজশাহীর তানোরে চায়ের দোকান থেকে শুরু করে 7টি ইউনিয়নের সর্বত্র এখন ভোটের আমেজ। ইউনিয়নগুলোর রাস্তাঘাট উন্নয়ন, বাড়ি বাড়ি বিদ্যুৎ, বিশুদ্ধ পানি সরবরাহ, নতুন শিক্ষা প্রতিষ্ঠা সহ সব মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী লীগ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। প্রতিটা গ্রামে গ্রামে আমি সাম্বার পাম্প বসে ট্যাপ লাইন দিয়ে বাড়ি বাড়ি পানি পৌঁছাইছি। নির্বাচন যদি সুষ্ঠু পরিবেশ ভালো থাকে তে অবশ্যই আমি নির্বাচিত হব। আমি এলাকার উন্নয়নের স্বার্থে, উন্নয়নের স্বার্থে আমি সর্বরকম কাজ করে দেবো। জনগণ আমাকে নির্বাচিত করলে আমি এলাকার সার্বিক উন্নয়নে আমি সশ্রেষ্ঠ ভূমিকা পালন করব। ভোটাররা বলছেন ইউনিয়নের স্বার্থে দেখে শুনে সৎ ও যোগ্য ব্যক্তিকেই নির্বাচিত করবেন তারা। কোনো দুর্নীতির ভিতর জড়িত না থাকে তাকেই আমরা নির্বাচিত করব। নির্বাচন কাছে আসলে ওরা বিভিন্ন রকম প্রলোভন দেখায়, কিন্তু নির্বাচনে যদি বিজয় লাভ করে তাহলে তারা কিছুই করে না। একজন ভালো লোক, সৎ লোক, তাকে আমরা ভোট দেব। আর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রস্তুত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অন্যদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর পুলিশও। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেটা আমরা
নিশ্চিত সক্ষম হব। যে কোনো সংবাদে আসুক সেটার এগেনস্টে আমরা দ্রুত পদক্ষেপ নেব। সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য আমাদের যা যা দরকার সেটা আমরা করেছি এখন পর্যন্ত, এবং প্রার্থীরাকে আমরা মনোনয়নপত্র দাখিল করার সময় বলেছি যে আপনারা নির্বাচনের আচরণবিধি যথাযথভাবে মেনে চলবেন। কলমা, কামারগা, পাচন্দ, বাধারি, তালন্দ, সারঞ্জাই, চান্দুরিয়া এই 7টি ইউনিয়নে মোট ভোটার 1 লাখ আর চেয়ারম্যান প্রার্থী 28 জন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, তানোর, রাজশাহী। অবিস্মরণীয় জয়ে দ্বিতীয়বারের মতো ওয়ার্ল্ড টি20 শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, তাই উদযাপনটা হচ্ছে বাঁধনহারা। ডিজে ব্রাভোর গান চ্যাম্পিয়নদের ছন্দে মাঠ থেকে শুরু হয়ে ড্রেসিং রুমিনা জয়োৎসব চলে হোটেল পর্যন্ত। ঘরে বসে ক্যারিবিয়ানদের অর্জনে আনন্দ করেছেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। চলুন দেখে আসি ঐতিহাসিক সেই উদযাপনের কিছু মুহূর্ত। রাজধানীর শাহ আলী থানা এলাকার নবাবের বাগ থেকে প্রতারণার অভিযোগে 4 নাইজেরিয়ান নাগরিক এবং এক বাংলাদেশি নারীকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। দুপুরে এক সংবাদ সম্মেলনে পিবিআই কর্মকর্তারা জানান, এই চক্রটি এসএমএস এবং ইমেইলের মাধ্যমে মানুষকে প্রতারিত করে আসছিল। তারা প্রথমে মোবাইল ফোনে ভিকটিমদের এসএমএস পাঠিয়ে জানাতো বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানি কিংবা সংস্থার মোটা অঙ্কের পুরস্কার পেয়েছেন এবং সেখানে একটি ইমেইল অ্যাড্রেস দিয়ে সেই ঠিকানায় যোগাযোগ করতে বলতো। পরে তাদের কাছ থেকে হাতিয়ে নিত মোটা অঙ্কের টাকা। পিবিআই কর্মকর্তারা জানান, নাইজেরিয়ান নাগরিকদের এ কাজে সহায়তা করত বাংলাদেশি কিছু নাগরিক। এছাড়া তাদের সঙ্গে আরও কয়েকজন বিদেশি নাগরিক জড়িত বলেও জানায় পিবিআই। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। কোনো সময় তারা নিজেদেরকে কণ্ঠ পরিবর্তন করে ডিপ্লোম্যাট বা সেই সমস্ত প্রতিষ্ঠানের প্রতিনিধি এই ধরনের নাম উল্লেখ করে কণ্ঠ পরিবর্তন করে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। তারা সাধারণত দেখা যায় যে বলতে চায় যে আপনি কোকাকোলা পুরস্কার পেয়েছেন, আপনি আইসিসি টুর্নামেন্ট পুরস্কার পেয়েছেন, এফএও পুরস্কার পেয়েছেন, ইউএনডিবি পুরস্কার পেয়েছেন এবং সেই সাথে অর্থপ্রাপ্তি। এই প্রতারণা চক্রর এই কার্যক্রমের মূলত এখানে অনিবন্ধিত সিম এর মাধ্যমে কিন্তু এই কার্যক্রমগুলো পরিচালনা হয়ে থাকে। নারায়ণগঞ্জে 7 খুন মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন আগামী 11 এপ্রিল ধার্য করেছেন আদালত। সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এ আদেশ দেন। এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মামলার প্রধান আসামি নূর হোসেন ও বরখাস্ত হওয়া র্যাব কর্মকর্তা তারেক সাইদ সহ 23 আসামিকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আদালতে কোনো সাক্ষী হাজির না হওয়ায় আগামী 11 এপ্রিল সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেন আদালত। তবে মামলার বাদী সেলিনা ইসলাম বিউটি ও ডাক্তার বিজয় কুমার পালকে জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকার সহ 7 জনকে অপহরণের পর হত্যা করা হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা মডেল থানায় আলাদা 2টি মামলা করা হয়। বকেয়া বেতন পরিশোধ সহ 5 দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত 7টি পাটকলে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নন সিবিএ শ্রমিক ঐক্য পরিষদ। সকাল থেকে মিল গেটে জড়ো হতে থাকেন শ্রমিকরা। পরে পাটকলের সামনে সড়ক অবরোধ করে পথসভা করেন তারা। এ সময় সংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিব সহ বিভিন্ন পাটকলের শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। পরে বকেয়া বেতন পরিশোধ সহ 5 দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। ধর্মঘটের কারণে সকাল থেকে বন্ধ রয়েছে খুলনার রাষ্ট্রায়ত্ত 7টি পাটকলের কাজ। প্লাটিনাম জুলুজুলপুরে চাকরি করি, দীর্ঘদিন ধরে আমাদের 8 সপ্তাহ বিল বকেয়া পাওনা। বাচ্চা কাচ্চা কলেজে যাইতে পারতেছে না, টাকা দিতে পারতেছি না, কিছু না, তাদের স্কুলের খরচ আমি চালাইতে পারতেছি না। দীর্ঘদিন যাবৎ মিলের উৎপাদনের অবস্থা খারাপ, পাটের কোনো অবস্থা নাই, পাট কেনার মতন তেমন কোনো উদ্যোগ সরকারের আমরা দেখতেছি না। আমাদের শ্রমিকরা না খেয়ে কাজ করতে হয়, কোনো টাকা পায় না, পয়সা পায় না, কিছু পায় না, সপ্তাহ শেষে বিলও পায় না। আজকে 9টা সপ্তাহ বাকি এবং 2 মাসের বেতন বাকি। আমাদের শ্রমিক কর্মচারীরা অনেক কষ্টে তারা জীবনযাপন করতেছে। পুরুষের সমান কাজ করেও অনেক ক্ষেত্রে কম মজুরি পান নারীরা। তারা বলছেন, শারীরিক শক্তি বিবেচনায় তাদের মজুরি নির্ধারণ করা হয় পুরুষের চেয়ে কম, আর কোনো কোনো ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয় পুরুষের সহযোগী হিসেবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর জরিপেও
মজুরি সমতার দিক থেকে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশের নারীরা। নারী অধিকার আন্দোলনের কর্মীরা বলছেন, সুষম উন্নয়ন নিশ্চিত করতে দূর করতে হবে নারীর প্রতি সব ধরনের বৈষম্য। সাজিদ রাজুর রিপোর্ট। পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন নারীরা। সমান সময় সমান খাটুনি, শুধু সমান নয় মজুরি। কোনো কোনো ক্ষেত্রে মজুরির ব্যাপারে কিছুই জানেন না তারা। আমরা দুইজন হেল্প করি। মজুরি বেতন কেমন কিভাবে পান? ও লোক জানে। আমার মজুরি হয় 20,000 টাকা দেয়, আর 6 মাস আমার খাতি দেয়। ওরা পায় 70,000, 80,000, আর কারিগররা পায় 1 লাখ টাকা করে। দেশের অপ্রাতিষ্ঠানিক খাতের প্রায় সবখানেই পুরুষের সঙ্গে বাড়ছে নারীর অংশগ্রহণ। তবে কম পয়সায় বেশি শ্রম পাওয়ায় নারী শ্রমিকদের নিয়োগ দিতে আগ্রহ বেশি মালিকদের। 8টা থেকে 5টা পর্যন্ত বালু সিমেন্টের কাম। কেমন মজুরি পান? 300। ওরা ভাই 350 পায়, 400 পায়। ওরা ছেলে মানুষ, ওরা একটু মাত্রা বেশি, আমরা মহিলা মানুষ, আমাদের মাত্রা কম। বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক প্রতিবেদনও বলছে বাংলাদেশকে সঠিক ভূমিকা পালনের পরামর্শ বিশ্লেষকদের। বর্তমান সরকারের যে অঙ্গীকারগুলি রয়েছে নারীর প্রতি, যে কোথাওই তাকে কোনো রকম নারী বলে কোনো রকম বৈষম্য প্রদর্শন করা হবে না, সেটা যদি আসলেই নিশ্চিত করতে হয়, সেটা হচ্ছে যে সমান কাজের জন্য অবশ্যই সমান মজুরির বিধান নিশ্চিত করতে হবে। তাদের এই বঞ্চনা বা বৈষম্যটি যেন স্থানীয় পর্যায়েও বলতে পারেন, সেইখানে একটা সুযোগ তৈরি হওয়া উচিত। এবং আমি মনে করি স্থানীয় প্রশাসনেরই এখানে দায়িত্বটা সবচেয়ে বেশি। নারীকে মজুরিটা কম দেওয়া হচ্ছে ওই বিবেচনায় যে এটা ছাড়া তার অপশনস কম। বিভিন্ন ধরনের স্কিল ট্রেনিং যেগুলো খুব সহজে তারা শিখতে পারেন, কোনো হাতের কাজ বা এই ধরনের বিষয়গুলো, তাহলে বোধহয় তাদের যখন অপরচুনিটি অনেক বাড়বে, তখন কিন্তু তাদেরকে আর এই কম মজুরি দেওয়ার সুযোগ থাকবে না। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের জরিপ বলছে 2133 সালের আগে ঘুচবে না মজুরিতে নারী পুরুষের ব্যবধান। অর্থাৎ মজুরিতে লিঙ্গ বৈষম্য দূর হতে সময় লাগবে আরো 118 বছর। তাহলে বাংলাদেশের ব্যবধান দূর হবে কবে? বিশ্লেষকরা বলছেন যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং মধ্যমায়ের দেশে পরিণত হতে হলে সরকারকে নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, দূর করতে হবে সব ধরনের ব্যবধান। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। চলে গেলেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকন। গুণী এই পরিচালকের মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনের শোকের ছায়া। মৌলভীবাজারের ভানুগাছ এলাকায় পাহাড়ি ঢলে ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ভোর 5টা থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আলী আজম জানান, গতরাতে ভারী বর্ষণের কারণে মাটি সরে গিয়ে ব্রিজটি ধসে যায়। খবর পেয়ে রাতেই এই রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ। ব্রিজটি মেরামতের জন্য আজ সন্ধ্যা 6টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে রেলওয়ে। এদিকে সকাল থেকে সিলেট স্টেশনে ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস ও আখাউড়াগামী ডেমু ট্রেন আটকা পড়েছে। এর আগে 16 জানুয়ারি এবং 25 জানুয়ারি একই স্থানে ব্রিজটি দেবে গিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরিবেশ ও নদীনালা সংরক্ষণে নতুন নতুন আইন ও নীতিমালা হলেও বিভাগীয় নগরী রংপুরে আজও গড়ে ওঠেনি স্বতন্ত্র কোনো পরিবেশ আদালত। এতে করে ভুক্তভোগী মানুষ তাদের অভিযোগ জানাতে পারছেন না। বিশেষজ্ঞরা বলছেন, শুধু বিভাগীয় শহর নয়, জেলা শহরেও গড়ে তোলা দরকার এই আদালত। প্রশাসনও এ ব্যাপারে একমত। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মানিক সরকার। দেশের 7ম বিভাগীয় নগরী রংপুরে প্রতিনিয়ত বাড়ছে বর্জ্য আবর্জনা। চিকিৎসা নির্ভর শহর হওয়ায় বাড়ছে ক্লিনিক্যাল বর্জ্য। এসব বর্জ্য ফেলার নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় ফেলা হচ্ছে যত্রতত্র। এছাড়া অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলন, ইটভাটার কালো ধোঁয়া সহ নানাভাবে নষ্ট হচ্ছে সামাজিক পরিবেশ। দেখা দিচ্ছে রোগ ব্যাধি, কিন্তু এর প্রতিকার বা অভিযোগ করার কোনো জায়গা নেই এই নগরীতে। নেটওয়ার্ক অ্যানালিসিসের মাধ্যমে প্ল্যান করতে পারি কোথায় কোথায় আমাদের ডাম্পিং স্টেশনগুলো হবে, মানে ময়লা ফালানোর জায়গাগুলো আমরা নির্ধারিত করে দিতে পারি এবং কোন রুটে কালেক্ট করে ময়লাটা সংগ্রহ করে কোথায় ফালানো হবে, এটা কিন্তু আমরা খুব সহজে বসে এটা প্ল্যান করে ফেলতে পারি। কিন্তু এটা এ ধরনের কোনো উদ্যোগ এখন পর্যন্ত দৃশ্যমান না। পরিবেশ দূষণের প্রতিকার চাওয়ার জন্য জেলাভিত্তিক কোনো সেল না থাকার কারণে আমরা প্রতিকার সেই অর্থে চাইতে পারি না। আর পরিবেশ যে আইন আছে সেই আইনেরও দুর্বলতা গলিয়ে প্রভাবশালীরা বারবার বেঁচে যায়। 2015 সালের এপ্রিল থেকে শুধুমাত্র রংপুরে একটি মাত্র জুডিশিয়াল আদালতে পরিবেশ নিয়ে অভিযোগ করার বিধান
করা হলেও তা স্বতন্ত্র কোনো আদালত নয়। জেলা দায়রা জজে বিচার চাওয়া যাবে, কিন্তু সেটা মানে সেই দায়রা জজের কম্পালসারি বিচার না যাওয়া যাবে, তিনি অন্যান্য বিচার কার্য সম্পাদন করে যদি সময় পান তিনি সেই কাজটা করবেন। বিভাগের এই শীর্ষ কর্মকর্তাও স্বীকার করলেন পরিবেশ আদালত প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা। পরিবেশ আদালত কার্যক্রম শুরু করেছে, তো আমাদের বিভাগীয় পর্যায়ে পরিবেশ আদালতের প্রয়োজনীয়তা আছে। আমরা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করছি। আমরা আশা করি যে অচিরেই আমরা বিভাগীয় পর্যায়ে পরিবেশ আদালত স্থাপন করতে পারবো। 2010 সালে মন্ত্রিসভায় প্রতি বিভাগ ও জেলায় পরিবেশ আদালত গঠনের অনুমোদন দিলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। টাঙ্গাইলের মধুপুরের পাহাড়ি এলাকায় খাস জমি লিজ নিয়ে আনারসের পাশাপাশি পেঁপে, কলা, আদা ও হলুদের সমন্বিত চাষ করছেন কৃষকরা। একই জমিতে একাধিক ফসল চাষ করে স্বাবলম্বী হচ্ছেন তারা। মূলধনের অভাবে ব্যাপকভাবে এসব ফসল চাষ করতে পারছেন না কৃষকরা। কৃষি বিভাগ জানিয়েছে, আইনি জটিলতায় তাদের ঋণ সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না। কাদির তালুকদারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের মধুপুরের পাহাড়ি এলাকার বনাঞ্চলে শাল ও সেগুন গাছের পাশাপাশি আনারস ছাড়া আর তেমন কোনো ফসলের চাষ হতো না, কিন্তু গত কয়েক বছর ধরে আনারসের চাহিদা কমে যাওয়ায় লোকসানের মুখে পড়েন চাষিরা। ফলে আনারসের সঙ্গে পেঁপে, কলা, আদা ও হলুদের সমন্বিত চাষ করছেন কৃষকরা। এতে লোকসান কাটিয়ে তারা লাভের মুখ দেখতে শুরু করেছেন। তবে পুঁজি স্বল্পতার কারণে ব্যাপকভাবে এসব ফসল চাষ করতে পারছেন না তারা। আর সরাসরি বাজারজাতকরণ করতে না পারায় লাভের বড় একটা অংশ চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের হাতে। আলু আবাদ করি, মরিচ আবাদ করি, আদা আবাদ করি, হলুদ আবাদ করি। এখন আগের মতো না, এখন একটু লাভ হয়। সরাসরি ইনপুট করতে পারি না বিদায় আমরা কম রেটে আমাদের মাল বিক্রি করতে হয়। সরকার যদি আমাদের জন্য লোন দিত তাহলে আমরা আরো লাভবান হতে পারতাম। চাষিদের কাছ থেকে বাগান কিনে লাভবান হচ্ছেন পাইকারি ব্যবসায়ীরাও। সমস্ত বাগান থেকে আমার নিম্নে 5 লক্ষ টাকা লাভ হবে। 2 লাখ টাকা পেয়ে কিনছিলাম, আমার 1.5 লাখ টাকা লাভ ছিল। পাহাড়ি বনাঞ্চলের এসব জমির মালিকানা কৃষকদের না হওয়ায় সরকারি ঋণ সহায়তা দেয়া যাচ্ছে না বলে জানালেন জেলা কৃষি বিভাগের কর্মকর্তা। আমরা এরপরেও চেষ্টা করতেছি সমিতির মাধ্যমে, যাতে আমাদের এনজিও যারা আছে তাদের মাধ্যমে লোন দেওয়ার জন্য। সরকারিভাবে কি করা যায় এটা আমাদের জেলা প্রশাসক মহোদয়কে নিয়ে গেছিলাম, তিনিও বলছেন যে এটার একটা সমাধান করবেন। টাঙ্গাইলের মধুপুরের 26,530 হেক্টর কৃষি জমির মধ্যে সমন্বিত ফসলের চাষ হচ্ছে 300 হেক্টর জমিতে। সময় সংবাদ, টাঙ্গাইল। চলে গেলেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকন। রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরিবার ও স্বজনদের পক্ষ থেকে জানানো হয়েছে, মোটর নিউরো ডিজিজে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরেই শয্যাশায়ী ছিলেন খোকন। এদিকে গুণী এই চলচ্চিত্র পরিচালকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের চলচ্চিত্রাঙ্গনে। অ্যাকশনধর্মী বাংলা চলচ্চিত্রের কথা আসলে শহীদুল ইসলাম খোকনের নাম মনে করতে হবে। ঘাতক, পালাবি কোথায়, ম্যাডাম ফুলি, ভণ্ড, লাল সবুজ তার নির্মিত ছবির মধ্যে উল্লেখযোগ্য। খোকনের মৃত্যুর খবরে তার বাসায় ছুটে আসেন চলচ্চিত্রাঙ্গনের অনেকেই। গুণী এই মানুষের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েন তারা। এই বন্ধুত্ব ভোলার মতো না, আর তার বিদায়টাকে মেনে নেওয়ার মতো না। অনেক ভালো মানুষ ছিলেন, ভালো মনের মানুষ ছিলেন, ভালো গুণের অধিকারী ছিলেন। সারা জীবন দেখেছি মানুষের বিপদে উনি পাশে যে দাঁড়িয়েছেন। রাজধানীর একটি হাসপাতালে অস্ত্রোপচার শেষে বেশ কয়েকদিন ধরেই লাইফ সাপোর্টে ছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের অন্যতম গুণী ও মেধাবী নির্মাতা শহীদুল ইসলাম খোকন। গুণী এই চলচ্চিত্র নির্মাতা দীর্ঘদিন ধরেই মোটর নিউরো ডিজিজে আক্রান্ত ছিলেন। সেই বিরল রোগে আক্রান্ত হওয়ার পরে উনি অনেক কষ্ট করেছে। তারপরে বাংলাদেশ মেডিকেলে, মানে উত্তরা মেডিকেলে প্রায় 3 মাস যাবৎ আমাদের ছিলেন। থাকার পরে আজকে তার অবসান হলো। চলচ্চিত্রবাসীরা ওনাকে সারা জীবন মনে রাখবো। রক্তের বন্দী চলচ্চিত্রের মধ্য দিয়ে পরিচালক হিসেবে যাত্রা শুরু শহীদুল ইসলাম খোকনের। এরপর ম্যাডাম ফুলি, লড়াকু, ঘাতক, লাল সবুজের মতো দর্শকপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করেন গুণী এই চলচ্চিত্র পরিচালক। সজল দাস, সময় সংবাদ, ঢাকা। কড়া নিরাপত্তার মধ্যে পশ্চিমবঙ্গে মাওবাদে অধ্যুষিত বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর বিধানসভার 18টি আসনের ভোট চলছে। এসব আসনের 40 লাখ ভোটার মমতার দল ছাড়াও বিজেপি ও কংগ্রেস বামফ্রন্ট জোটের 133 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করছেন। সকাল 7টা থেকে ভোট গ্রহণ বিকেল 4টা পর্যন্ত চলার কথা থাকলেও কোনো কোনো জায়গায় ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত।
প্রায় 5,000 কেন্দ্রের মধ্যে অন্তত 2,000 কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও এখনো পর্যন্ত সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের বিধায়ক নির্বাচন করছেন। বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর এই 3 জেলায় 18টি আসনে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে আজ। 40 লাখ ভোটারের নির্বাচনী আসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছাড়াও বিজেপি ও কংগ্রেস বামফ্রন্ট জোটের 133 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা। কোনো জায়গায় ইভিএম মেশিনের ত্রুটি হওয়ায় বিড়ম্বনার কারণে ভোটাররা ক্ষোভ প্রকাশ করেন। আবার কয়েকটি এলাকায় উন্নয়নের দাবিতে ভোট বয়কট করেছেন আদিবাসী ভোটাররা। বয়কট করলাম যে আমরা জলের রাস্তার ব্যবস্থার জন্য বয়কট করতে হইল। নির্বাচন সুষ্ঠু হচ্ছে মন্তব্য করে জয়ের ব্যাপারে আশাবাদের কথা জানালেন বাম ও তৃণমূলের প্রার্থীরা। উৎসবের মেজাজে মানুষ ভোট দিচ্ছে, বিশেষত মহিলাদের ভিড় ভোট কেন্দ্রগুলোতে চোখে পড়ার মতো। বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরের বিশাল এলাকাকে বলা হয় জঙ্গলমহল। মূলত আদিবাসী অধ্যুষিত এই জেলাগুলোয় দীর্ঘদিন ধরে মাওবাদীদের তৎপরতা চলে আসছে। এই অঞ্চলের ভোটের সময় যে কোনো সহিংসতার ঘটনা মোকাবেলায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। 294 আসনের পশ্চিমবঙ্গ বিধানসভার 6 দফায় 7 দিনের ভোট পরিচালনা করবে নির্বাচন কমিশন। প্রথম দফার দ্বিতীয় পর্বের ভোট নেওয়া হবে আগামী 11 এপ্রিল। ফলাফল ঘোষণা করা হবে 19 মে। এবারই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত পশ্চিমবঙ্গের নাগরিকরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। সময় সংবাদ, কলকাতা। এদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে আজ 65 আসনে ভোট গ্রহণ চলছে। মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সহ 538 জন প্রার্থী এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজকের ভোটে আসামের 95,11,732 জন ভোটার ভোট দিচ্ছেন। দর্শক, আসামের ভোট পরিস্থিতি নিয়ে আমরা কথা বলেছিলাম স্থানীয় সাংবাদিক মানস দাসের সঙ্গে। তিনি জানিয়েছেন বিস্তারিত। আজকে আসামের প্রথম চরণের নির্বাচন চলছে, সেখানে ভারী সংখ্যায় মতদান হচ্ছে এবং আজকের যারা প্রমিনেন্ট ক্যান্ডিডেট তার মধ্যে আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, উনি তিতাবর কনস্টিটিউয়েন্সি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ওনার যে চ্যালেঞ্জার সে ভারতীয় জনতা পার্টির চিফ মিনিস্টারিয়াল ক্যান্ডিডেট সর্বানন্দ সোনোয়াল প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন পর্যন্ত আমাদের কাছে যা রিপোর্ট এসছে তার মধ্যে বিপুল সংখ্যায় জনগণ এসে ভোট দান করছেন। রাজনৈতিক পরিস্থিতি হলো বিজেপি বাংলাদেশ থেকে ভারতে বিনা অনুমতিতে অনুপ্রবেশকারীদের বিষয়টাকে একটা মুদ্রা বানিয়েছিল এবং সেইটার উপরে বিজেপিও ফাইট করছে। তারপরে ভারতের সাথে বাংলাদেশের যে ভূমি হস্তান্তরের একটি চুক্তি হয়েছিল সেটার উপরেও বিজেপির একটি স্ট্যান্ড আছে, কংগ্রেসেরও অন্য ধরনের। সেই দুটোর উপরেই ভোট হচ্ছে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ঘোষণা ছিল হিন্দু মাইগ্রেন্টস যারা আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা অত্যাচারিত হিন্দু, এদেরকে সবাইকে ভারতে নাগরিকত্ব দেওয়া হবে। এবং গত বছর এই বিষয়ে একটা নোটিফিকেশনও জারি করেছিল ভারতের কেন্দ্রীয় সরকার। কংগ্রেস এবং বিজেপি উভয় পক্ষই ধর্ম নির্বিশেষে সমস্ত জনতাকেই ভোট দিতে আমন্ত্রণ করেছে এবং সবাই সবার জন্য কিছু না কিছু করার প্রতিশ্রুতি দিয়েছে। আট ফুটবলার শেখ জামাল ধানমন্ডি ক্লাবেই থাকছে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সকালের প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ বাফুফের করা আপিল খারিজ করে এই আদেশ দেন। এর আগে 8 ফুটবলার শেখ জামাল ধানমন্ডি ক্লাবে খেলবে বলে রায় দেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। এই আদেশের বিরুদ্ধে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে বাফুফে। আবেদন খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখলেন সুপ্রিম কোর্ট। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানী পুরান ঢাকায় মসজিদে ঢুকে মুয়াজ্জিনকে কুপিয়ে হত্যা, হাত পা বাঁধা লাশ উদ্ধার। পেশাদার খুনিরাই খুন করে দৃক গ্যালারির কর্মকর্তাকে, জানালো পুলিশ। বগুড়ার বোমা বিস্ফোরণে 2 জন নিহতের পর ওই বাড়িতেই মিলল 20টি গ্রেনেড সহ আগ্নেয়াস্ত্র। জঙ্গি কার্যক্রম পরিচালিত হতো ধারণা পুলিশের। আগামী 6 মাসের মধ্যে রাজধানীর আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নিতে হবে, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত।
থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের সব ধরনের জরিপ কাজ শেষ। সংশোধনীতে দৈর্ঘ্য বাড়ানোর প্রস্তাব, এপ্রিলেই মূল নির্মাণ কাজের উদ্বোধন। এবং পশ্চিমবঙ্গে 18টি আসনে বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। মাওবাদী অধ্যুষিত 3 জেলায় কঠোর নিরাপত্তা, আসামেও চলছে ভোট। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।